নিউজ এট দ্য রেট দিস উইকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ঘটনাটি নিয়ে আমরা যাব সেই ঘটনাটি হচ্ছে আরজিকর কাণ্ড। আপনারা সবাই জানেন যে 8ই আগস্ট আরজিকরে নারকীয়ভাবে একটি মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে গোটা কলকাতা, উত্তাল হয়েছে বঙ্গ, উত্তাল হয়েছে ভারতবর্ষ এবং বিশ্ব। আসলে এই ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন সংস্থা তাদের মিছিল ডাকছে। মিছিলের যেন এপিডেমিক লেগে গেছে। দেখা যাচ্ছে মিছিল করছেন আইনজীবীরা, মিছিল করছেন চিকিৎসকরা, মিছিল করছেন ক্রীড়া প্রতিনিধিরা এবং অবশ্যই মিছিল করছেন বিভিন্ন সংগঠনের মানুষজন। রাজনীতিবিদরা তারা ঘোলা জলে মাছ ধরতে অভ্যস্ত, তারা ঘোলা জলে মাছ ধরার জন্য নেমেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে আগামী সপ্তাহে ছাত্র সমাজ পক্ষ থেকে একটি আন্দোলন ডাকা হয়েছে, নবান্ন অভিযান। এই নবান্ন অভিযানে যে 3জন ছাত্র ডেকেছেন তাদের মধ্যে একজনের নাম প্রবীর দাস, অন্যজনের নাম শায়ন লাহিড়ী এবং তৃতীয় জনের নাম শুভব্রত তপাদার। এই 3জন ছাত্র, প্রবীর দাস রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আইন বিভাগের ছাত্র এবং মৌলানা আবুল কালাম আজাদ কলেজের ছাত্র হচ্ছেন শায়ন লাহিড়ী এবং আরও একজন ছাত্র রয়েছেন, তিনি হচ্ছেন শুভব্রত তপাদার, তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অর্থাৎ এই যে ছাত্ররা তারা জানিয়েছে তারা ইন্ডিপেন্ডেন্টলি এই আন্দোলন করছে এবং ইন্ডিপেন্ডেন্টলি এই আন্দোলনের জন্য তারা লড়ে যাচ্ছে, তারা চেষ্টা করছে এই আন্দোলনকে ফলবতী করার জন্য। কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে যে সিস্টেমের বদল ছাড়া কি এই ধরনের আন্দোলন সম্ভব? চোদ্দই আগস্ট মধ্যরাতে অর্থাৎ স্বাধীনতার প্রাক্কালে সমস্ত মেয়েরা পথে নেমেছিলেন মেয়েদের রাতের অধিকার চেয়ে, সেই অবধি ঠিক ছিল। কিন্তু তারপর এপিডেমিকের মতো এই মিছিল এবং উই ওয়ান্ট জাস্টিস ধ্বনিতে মুখরিত হচ্ছে গোটা দেশ। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? সিস্টেম বদলের জন্য একটু ডাক আসছে না কেন? এই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। ইতিমধ্যে পলিগ্রাফি টেস্টে সম্মত হয়েছেন মূল অভিযুক্ত সঞ্জয় রায়। তিনি পলিগ্রাফি টেস্টে সম্মত হয়েছেন আরজিকরের প্রিন্সিপাল, যিনি রীতিমতো এই মামলায় অভিযুক্ত বলে চিহ্নিত করা হচ্ছে। যদিও তিনি অভিযোগ তার প্রমাণিত হয়নি, সিবিআই তাকে গ্রিল করছে, কিন্তু গ্রিল করেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে এই ঘটনাটি ঘটানো হয়েছে, অর্থাৎ পলিগ্রাফি টেস্টে তিনি সম্মত হয়েছে। ইতিমধ্যে সন্দীপ ঘোষকে স্বাস্থ্য ভবনে বদলি করা হয়েছে এরকম একটি খবর ছড়িয়ে গেছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, রাজ্য সম্পাদকও বটে, তিনি জানিয়েছেন এই খবরের কোনো ভিত্তি নেই, অর্থাৎ সন্দীপ ঘোষ ছুটিতে গিয়েছেন, ছুটিতেই তিনি রয়েছেন। এই ছিল আরজিকর সংক্রান্ত খবর। আরজিকর সংক্রান্ত খবর নিয়ে 27 আগস্ট নবান্ন উত্তাল হতে পারে। নবান্ন অভিমুখে একটি মিছিল যাচ্ছে, সেই মিছিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা গণ্ডগোল। প্রশ্ন উঠছে সিস্টেম বদলের জন্য কোনো মিছিল থেকেই ডাক দেওয়া হয়নি। সবাই চাইছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেই কি পরিস্থিতি বদলে যাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তার দায় রয়েছে, এই বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু একজন মুখ্যমন্ত্রী বদল হলে কি সমস্ত জিনিসটার পরিবর্তন হয়ে যাবে? রাজনীতিবিদরা গোলা জলে যতই মাছ ধরুন, মুখ্যমন্ত্রী পদত্যাগ যে এই ঘটনার ইন্দ্রপতন বা এই ধরনের সমাপতন হতে পারে না, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না। নিউজ এট দ্য রেট দিস উইকে এটি ছিল আমাদের প্রধান খবর। সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরের ঘটনা। সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর আপনারা জানেন 6 জুন তারিখে মহাকাশ স্টেশনে আশ্রয় নিয়েছিলেন। কথা ছিল তারা 8 দিন থাকবেন, কিন্তু তাদের যন্ত্রযানটি বিকল হয়ে যাওয়ার জন্য তারা কিন্তু মহাকাশ স্টেশনেই রয়ে গেছে। নাসা অর্থাৎ যারা মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করে এবং যারা আমেরিকার মহাকাশ বিজ্ঞানের শেষ কথা বলে, সেই নাসা জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারির আগে সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরের ফেরার কোনো সম্ভাবনা নেই। তারা স্পেস এক্সের ড্রাগন যে ক্যাপসুলটি করে ফিরবেন পৃথিবীতে,
সেই ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সঙ্গে সঙ্গে সেটি কিন্তু ধাক্কা খেয়ে খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে এবং বাষ্পে পরিণত হতে পারে। সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরের সম্ভাবনা রয়েছে বাষ্পে পরিণত হওয়ার। এছাড়াও সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তায় পড়ে গেছে নাসা। তারা বলছে এই ঘটনাটি রীতিমতো উল্লেখযোগ্য এই কারণ তারা মহাকাশে এতদিন তাদের থাকার সম্মুখীন হবে কিনা সে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। 41 জনের জীবনান্ত হয়েছে নদীতে বাস পড়ে। এই ঘটনাটি ঘটেছে যেখানে, সেটি হচ্ছে মার্সিয়ালং নদী। সেই নদীতে বাস পড়ে মহারাষ্ট্রের 41 জন পুণ্যার্থী তাদের সলিল সমাধি হয়েছে। তাদের মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। এই 43 জন ছিলেন বাসটির যাত্রী, 2 জন মাত্র রক্ষা পেয়েছেন এবং 41 জন তারা নিহত হয়েছেন। মহারাষ্ট্র সরকার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা পুণ্য অর্জনের জন্য গিয়েছিলেন, কিন্তু মার্সিয়ালং নদীতে পড়ে যাওয়ার ফলে তাদের মৃত্যু ঘটেছে। আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসছে গোটা মহারাষ্ট্র জুড়ে। বাসটি উত্তরপ্রদেশ থেকে মার্সিয়ালং যাচ্ছিল এবং মার্সিয়ালংয়ের নদীতেই সেটি পতন হয়েছে এবং তার মৃত্যু হয়েছে। 41 জনের এই খবরটি আপাতত রয়েছে। পরবর্তী খবর বাংলাদেশের খবর। বাংলাদেশের বন্যা রীতিমতো আহত করছে সেই দেশকে। বাংলাদেশের বন্যার কবলে পড়েছে সেই দেশ। বাংলাদেশের জেলা উপজেলা থেকে বিভিন্ন প্রান্তে জল ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য একটা অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে, বাংলাদেশ অভিযোগটা তুলেছে। তারা বলেছে যে গুমতি নদী, ত্রিপুরায় যেটি অবস্থিত, সেই গুমতি নদীর জলাধার থেকে জল ছেড়ে দেওয়ার ফলে নাকি এই বন্যা ঘটেছে। ভারত এর ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারত বলেছে এটি সম্পূর্ণ কষ্টকল্পনা। গুমতি নদীর থেকে জল ছাড়া হয়েছে, তা বাংলাদেশের দিকে যাবার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে এই জল ছাড়া নিয়ে যখন বিস্তর নাটক চলেছে, ঠিক তখনই বাংলাদেশের শেখ হাসিনার লাল পাসপোর্ট অর্থাৎ কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হলো। শুধু হাসিনার নয়, আওয়ামী লীগের সমস্ত পদাধিকারীর এই লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর ফলে ভারত সরকার কিন্তু অসুবিধার মধ্যে পড়ে গেল। ভারত সরকারের নিয়ম অনুযায়ী বা কেন্দ্রীয় অভিবাসনের নিয়ম অনুযায়ী 90 দিন পর্যন্ত কূটনৈতিক পাসপোর্ট থাকলে তাকে দেশে থাকতে দেওয়া যায়, 90 দিন পর্যন্ত তার অবস্থান নিশ্চিত করা যায়। কিন্তু শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ভারতে এসেছেন, তাও বেশ কদিন হয়ে গেল। ভারত তাদের রাখবে কিনা, ভারত তাদের অবস্থানে সম্মত হবে কিনা, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে। শেখ হাসিনার এই যে চলে যাওয়া, তার পিছনে গ্যাং অফ ফোরের একটা হাত রয়েছে এবং গ্যাং অফ ফোর আর কেউ নয়, আওয়ামী লীগের গ্যাং অফ ফোর বলে বলা হচ্ছে। এবং বলা হয়েছে যে সজীব আহমেদ জয় অর্থাৎ হাসিনার পুত্র এই গ্যাং অফ ফোরের তার লক্ষ্যমাত্রায় ছিল, অধিনায়কত্বে ছিলেন এবং এই গ্যাং অফ ফোরে ছিলেন দেশের প্রধান পদাধিকারীরা। তারা হাসিনাকে ভুল বুঝিয়েছেন এমন কথাই বলা হচ্ছে। তারা হাসিনাকে বলেছেন যে হাসিনা যেন ঠিকমতো থাকেন এবং হাসিনা যেন কোনো দিকে পদানত না হন, কারণ হাসিনাকে সমস্ত জিনিসটা সামলাতে হবে। এবং বাংলাদেশে যে উত্থান হয়েছিল সেই উত্থান সম্পর্কেও তারা খবর দিয়েছে এই উত্থান এমন কিছু ব্যাপার নয়, ছাত্রদের মৃত্যু এমন কিছু ব্যাপার নয়। এবং হাসিনাকে তারা ভুল বুঝিয়েছেন, যার জন্য হাসিনা 4 আগস্ট রাত পর্যন্ত নিশ্চিত ছিলেন যে তার কথাই এদেশে বা বাংলাদেশে আইন বলে প্রচলিত হবে। কিন্তু 5 আগস্ট তিনি বুঝতে পারেন তার হাত থেকে সমস্ত ব্যাপারটা বেরিয়ে গেছে। 5 আগস্ট তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে যান। সামরিক বিমানে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হন। রবার্ট এফ কেনেডি জুনিয়র, যিনি রবার্ট এফ কেনেডি সিনিয়রের পুত্র এবং জন ফিটজেরাল্ড কেনেডি আমেরিকার প্রেসিডেন্ট, তার ভ্রাতুষ্পুত্র, তিনি কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে গেছেন। তিনি সরে গিয়েছেন কার সাপেক্ষে, আমরা দেখে নিচ্ছি কার সাপেক্ষে। হ্যাঁ, তিনি সরে গেছেন অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের সাপেক্ষে। তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পই পারেন আমেরিকাকে যথার্থ নেতৃত্ব দিতে। তিনি কিন্তু ডেমোক্র্যাট দলের সদস্য, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে তিনি সরে গেছেন। রিপাবলিকান দলের প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটদের প্রার্থী হওয়ার কথা ছিল এই রবার্ট এফ কেনেডি জুনিয়রের, কিন্তু তিনি প্রতিযোগিতা থেকে সরে গিয়েছেন, অর্থাৎ তিনি প্রেসিডেন্ট নির্বাচনে নামছেন না। অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের লড়াই অবশ্যই দেখা যাবে। এই ছিল নিউজ এট দ্য রেট দিস উইকের খবর সম্পর্কিত বিষয়। এবার যে খবরের দিকে আমরা চোখ রাখবো সেই খবরগুলো হচ্ছে খেলার খবর।
খেলার খবরের মধ্যে প্রথম যে খবরটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে শিখর ধাওয়ানের খবর। শিখর ধাওয়ান শনিবার আজই অবসর গ্রহণ করেছেন সব রকম ক্রিকেট থেকে। শিখর ধাওয়ান অবসর গ্রহণ করে বলেছেন যে তিনি দীর্ঘদিন ধরে ভারতের হয়ে খেলবেন বলে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন তার পূরণ হয়ে গেছে, তিনি আর খেলতে চান না। উল্লেখযোগ্য যে বাংলাদেশের বিরুদ্ধে 2022 সালে শিখর ধাওয়ান শেষবার ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন। তিনি 34টি টেস্ট খেলেছেন এবং 34টি টেস্ট খেলে তিনি রান করেছেন 2316। অন্যদিকে তিনি খেলেছেন 167টি ওডিআই, 167টি ওডিআই খেলে তার রান 6793। অন্যদিকে তিনি খেলেছেন 68টি টি20 ম্যাচ। আমরা দেখে নিচ্ছি 68টি টি20 ম্যাচে তার রান কত। তার রান হচ্ছে 1759। 2010 থেকে 2022 12 বছর ধরে ক্রিকেট খেলেছেন। ক্রিকেট খেলার সময় ভারতকে তিনি যথাযথ সাহায্য করেছেন। তিনি সব রকমের ক্রিকেট থেকে অবসর নিলেন, অর্থাৎ আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ক্রিকেট থেকে। আইপিএলও থেকে খেলতে দেখা যাবে না, অর্থাৎ শিখর ধাওয়ান যুগের শেষ হল। শিখর ধাওয়ান যুগের যখন শেষ হচ্ছে ঠিক সেই সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি বা চেয়ারম্যান পদে যাবার জন্য তোড়জোড় বা তাল ঠুকছেন জয় শাহ। তিনি বিসিসিআই এর সচিব, বিসিসিআই সচিব থেকে তিনি উন্নীত হতে চান ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সচিব চেয়ারম্যান পদে। উল্লেখযোগ্য যে জগমোহন ডালমিয়া একসময় আইসিসির চেয়ারম্যান ছিলেন। যদি জয় শাহ এই পদের জন্য বিবেচিত হন তাহলে জগমোহন ডালমিয়ার পর তিনি হবেন ভারতীয় আরেকজন যিনি আইসিসির চেয়ারম্যান পদে বসলেন। আইসিসির চেয়ারম্যান তিনি পদত্যাগ করার ফলে এই পদটি শূন্য হয়েছে। জয় শাহর আরও 1 বছরের মেয়াদ ছিল, 1 বছর পরে তাকে কুলিং অফে যেতে হতো। কুলিং অফে না গিয়ে তিনি কিন্তু আইসিসির চেয়ারম্যান হবার জন্য মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তাহলে ভারতীয় বোর্ড সচিব কে হবেন? ভারতীয় বোর্ড সচিব হওয়ার জন্য 3 জনের নাম শোনা যাচ্ছে। রাজীব শুক্লার নাম অবশ্যই শোনা যাচ্ছে আর একজন অরুণ সিং ধুমালের নাম, এবং তৃতীয় ব্যক্তি হিসেবে নাম যা শোনা যাচ্ছে তিনি হচ্ছেন ভারতীয় বোর্ডের এক কর্মকর্তা। সুতরাং বলা যেতে পারে জয় শাহ যদি পদ ছেড়ে যান তাহলে তার ছেঁড়া যদি পা গোলাবেন অরুণ সিং ধুমাল কিংবা রাজীব শুক্লা। এছাড়া তৃতীয় যে নামটি শোনা যাচ্ছে তার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে, কারণ তার অভিজ্ঞতা এদের তুলনায় অনেক কম। অন্যদিকে আরও একটি খবর রয়েছে, সেটি হচ্ছে নীরজ চোপড়া সম্পর্কিত। নীরজ চোপড়া আপনারা জানেন অলিম্পিকে সমস্ত ভারতীয়দের স্বপ্নকে ধূলিসাৎ করে তিনি রূপো জিতেছিলেন। পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ারের কাছে তিনি পরাজিত হয়েছিলেন এবং জ্যাভলিন থ্রোয়ার সোনা জিতেছিলেন। তিনি কিন্তু লুসানে যে চ্যাম্পিয়নশিপ হয়েছে, লুসান চ্যাম্পিয়নশিপে তিনি সোনা জিততে পারেননি। নীরজ চোপড়া সেখানে জিতেছেন ব্রোঞ্জ এবং সোনা জিতেছেন গ্রেনাডার প্রতিযোগী। অতএব আবার একটি স্বপ্নভঙ্গের কারণ হলেন নীরজ চোপড়া। এই ছিল আজকে নিউজ এবং স্পোর্টস অ্যাট দিস উইকের খবর। আপনারা দেখলেন সেই খবর, বাছাই করা খবর। সেই খবর আপনারা বিবেচনা করবেন যে সেই খবরগুলির পরবর্তী পর্যায়ে কী হয়। আগামী শনিবার আসবো নিউজ অ্যাট দ্য উইক দিস উইক এবং স্পোর্টস অ্যাট দ্য রেট দিস উইক এই খবর নিয়ে।